প্রিয় শিক্ষার্থী বিন্দু, পাগলা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান শিক্ষকের নির্দেশে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমার নাম মোহাম্মদ গাজীউল আলম, সহকারী শিক্ষক, পাগলা উচ্চ বিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগ। আমার আজকের পাঠদানের বিষয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী দশম শ্রেণী। গত ক্লাসে আমরা কিছুটা হলেও আমার ধারণা পেয়েছিলাম যে আর্থিক বিবরণী 5 প্রকার। আর্থিক বিবরণী IAS মান। আন্তর্জাতিকভাবে আর্থিক অবস্থার বিবরণীকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করতে পারি। সেটা ছিল বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর 4 নম্বর ছিল নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। আর 5মটা আর্থিক অবস্থার নীতিমালা। আর্থিক অবস্থার নীতিমালা। কিন্তু মাধ্যমিক পর্যায়ে আর্থিক বিবরণীকে 3টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়। তাহলে আমরা মাধ্যমিক পর্যায় বলতে নবম ও দশম শ্রেণীর জন্য 3টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়। বোর্ড বইয়ের 142 পৃষ্ঠার মধ্যে আমাদের এই আন্তর্জাতিকভাবে IAS মান 1 আন্তর্জাতিকভাবে 5 প্রকার ভাগ করা হয়েছে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে 3টা ধাপ সাজিয়ে আমরা প্রস্তুত করে থাকি। প্রথমটির নাম বিশদায় বিবরণী। দ্বিতীয় পদ্ধতিটির নাম মালিকানা স্বত্বাধিকার। তৃতীয় অধ্যায়টির নাম আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী। শুধু যারা আজকে অনলাইন ক্লাস আমরা দেখছি বা ফলো করছি, বিশদায় বিবরণীটাকে আমরা আজকে আলোচনা করব। এই বিশদায় বিবরণীর সর্বপ্রথম আমরা জেনে নেই যে আর্থিক বিবরণীর ঘর কয়টি। এই বিশদায় বিবরণীর ঘর 3টি টাকার ঘর, 1টি বিবরণের ঘর। তাহলে বিশদায় বিবরণী আমরা কয়টা ঘর? 3টা টাকার ঘর, 1টা বিবরণের ঘর। আবার বিশদায় বিবরণীকে আমরা কয়টা ধাপে সাজাইছি? 3টি ধাপ। প্রথম নাম মোট মুনাফা, দ্বিতীয় পদ্ধতির নাম হলো পরিচালন মুনাফা, তৃতীয় পদ্ধতির নাম হলো নিট মুনাফা। মোট মুনাফা কি? বোর্ড বইয়ের 143 পৃষ্ঠার মধ্যে লেখা আছে মোট মুনাফা ইজ ইকুয়াল টু নিট বিক্রয় লব্ধ অর্থ থেকে। শুধু যারা আসি বিশদায় বিবরণী 3টা টাকার ঘর দেওয়া রয়েছে। নিট বিক্রয় শব্দের অর্থ কি? নিট বিক্রয় থেকে কী বাদ দিব? বিক্রিত পণ্যর ব্যয়। নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যর ব্যয় বাদ দেয় তাহলে কি পাওয়া যাবে? মোট মুনাফা পাওয়া যাবে। তা নিট বিক্রয়টা কি? যে ব্যক্তি মাল বিক্রি করে সে বিক্রেতা। শুধু যারা আছি বিক্রয় যদি 90,000 টাকা মাল বিক্রি করি, একে পার্সেস রিটার্ন বিক্রয় ফেরত যদি 2,000 টাকা হয় তাহলে কত? 88,000। তা বিক্রয় থেকে কী বাদ যায়? বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বা শুধু ফেরত, যেটা ডেবিট দিকে থাকবে এমএলএ, সেটাকে বুঝে নেব এটা আন্ত ফেরত বা বিক্রয় ফেরত। যে টাকার হলে এখান থেকে কী বাদ যাবে? বিক্রয় বার্তা শব্দের অর্থ কী? বিক্রেতা মূল্য তালিকা থেকে যে টাকা কম রাখে, যে অংশটুকু কম রাখে তাকে আমরা কি বলতে পারি? বিক্রয় ভাটা বলতে পারি।
তার বিক্রয় থেকে কি বারটা বাদ যায়? বিক্রয় বারটা বাদ যায়। সর্বশেষ কি? অলিখিত বিক্রয় শব্দের অর্থ কি? কিছু আমি লেনদেন করেছিলাম যে আমি রেয়ামিলে লিখে রাখিনি, সেটা সমন্বয় এবং অন্যান্য তথ্যের মধ্যে দেওয়া থাকবে, এটাকে আমরা কি বলি? অলিখিত অলিখিত বিক্রয়। এটা কোথায় দেওয়া থাকে? রেয়ামিলের নিচে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। যেরকম 4000, এটাকে বলবো কি? নেট বিক্রয়। শুধু যারা আছি তারা আমরা কিভাবে এবার অল্প সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে নেট বিক্রয় শুধু, কেননা কীভাবে নেট বিক্রয় বের করলাম? এই বিক্রয় থেকে রেয়ামিলে ক্রেডিট দিকে, বিক্রয় থেকে কী বাদ গেছে? বিক্রয় ফেরত। বিক্রয় বারটা অলিখিত বিক্রয়। এখন নেট বিক্রয় কত? নেট বিক্রয় হলো 90,000 টাকা। তাহলে মোট পণ্য কীভাবে বের করলাম? নেট বিক্রয় থেকে কী বাদ যাবে? বিক্রিত পণ্যর ব্যয় বাদ যাবে। বিক্রিত পণ্য ব্যয় বলতে কি? যে মালটা আমি বিক্রি করেছি, এই টোটাল, এই বিক্রয়ের টোটাল আমার ক্রয় মূল্য বা টোটাল ব্যয় মূল্য কত টাকা ছিল, এটাকে আমরা কি বলতে পারি? বিক্রিত পণ্যর ব্যয়। তা বিক্রিত পণ্য ব্যয়ের আমরা সূত্রটা জেনে নেই। বিক্রিত পণ্যর ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এটাকে আমরা কি বলবো? বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস কি? সমাপনী মজুত পণ্য। শুধু যারা আছি আমরা এই চার্টের মধ্যে বা এই তালিকার মধ্যে সব কিছু আমরা বুঝিয়ে দিয়েছি। বিক্রিত পণ্য ব্যয় কি? প্রথমে কি লিখেছি? প্রারম্ভিক মজুত পণ্য থাকে মাঝের ঘরে। এখন ক্রয় শব্দের অর্থ কি? নিট ক্রয় ব্যবহার করেছি। আসলে যে ব্যক্তি মাল কেনে সে হলো ক্রেতা। তাহলে ক্রয় থেকে কী বাদ যায়? পারচেস রিটার্ন। আর সেলস রিটার্ন বিক্রয় থেকে বাদ যায়। তো ক্রয় থেকে কী বাদ যায়? ক্রয় ফেরত বাদ যায়। ক্রয় থেকে ক্রয় করেছে মনে করো 30, ক্রয় থেকে কী বাদ গেল? ক্রয় ফেরত কত টাকা রইল? 28,000 টাকা। কী বারটা? ক্রয় বারটা। ক্রয় বারটা শব্দের অর্থ কি? ক্রেতা মূল্য তালিকা থেকে যে টাকা বিক্রেতাকে কম দেয় সেটাকে কি বলবো? ক্রয় বারটা। এটা কোথায় দেওয়া থাকে? এরা রেয়ামিলের মধ্যে দেওয়া থাকবে। অলিখিত ক্রয় শব্দ অর্থ কি? আমি আরও কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম যে আমি রেয়ামিলে অন্তর্ভুক্ত করিনি, সেটা সমন্বয় এবং অন্য তথ্যের মধ্যে দেওয়া থাকবে, এটাকে কি বলবো? অলিখিত ক্রয়। সর্বশেষ মালিক কর্তৃক পণ্য উত্তোলন লিখেছি 2,000 টাকা। আরও কিছু সমন্বয় ছিল, বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে আমি এটাকে কি বললাম? নিট ক্রয় বললাম। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। ক্রয়টা বসবে মাঝে না প্রথম করে বসবে। তাহলে এখন সূত্র মিলাই নেই। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ শব্দের অর্থ কি? যে মালটা আমি কিনেছি এই কেনার সাথে যে সমস্ত ব্যয়গুলো জড়িত থাকবে এটাকে আমরা কি বলবো? প্রত্যক্ষ খরচ বলবো। প্রত্যক্ষ খরচ বলতে কি? যেরকম ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, নগর শুল্ক, ডক চার্জ, রেল ভাড়া, নৌকা ভাড়া, জ্বালানি, এটাকে আমরা কি বলতে পারি? প্রত্যক্ষ খরচ বলতে পারি। শুধু যারা আছি শুধু আমি এখানে মজুরি এবং পরিবহন লিখলাম। তাহলে এখন আমরা কিভাবে বিক্রিত পণ্য ব্যয়টা বের করলাম? প্রথমে কি লিখেছি? প্রারম্ভিক মজুত পণ্য। তারপরে কি লিখেছি? নিট ক্রয়। তারপরে প্রত্যক্ষ খরচ। এই তিনটা আমরা যোগ করেছি। এই তিনটা যোগ করে আমাদের 81,000 হয়েছে। এখন থেকে আমরা সর্বশেষ সূত্র কি বলে? সমাপনী মজুত। সমাপনী মজুত পণ্য মনে করো 21,000, তো থাকলো 60,000 শুধু। এখন বিক্রিত পণ্য ব্যয় কীভাবে বের হলো? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় প্রত্যেকের তিনটা যোগ, আমরা সর্বশেষ সমাপনী মজুত পণ্য বাদ দিয়েছি। শুধু যারা আছি সমাপনী মজুত পণ্য কোথায় থাকে? এটা রেয়ামিলে থাকবে না, এটা সমন্বয়ে দেওয়া থাকে। সমাপনী হিসাব করার পরে যে টাকার মাল মজুদ থাকে এটাকে আমরা কি বলতে পারি? সমাপনী মজুদ করতে পারি। এটা থাকে কোথায়? রেয়ামিলে থাকবে না, সমন্বয় থাকে। এখন বাদ দেওয়ার পরে এটাকে আমরা কি বলবো? বিক্রিত পণ্যর ব্যয় বলবো। শুধু যারা আছি আমরা কিন্তু আজকে আমাদের কাজ মোট মুনাফা, কিভাবে মোট মুনাফা নির্ণয় করা যায়। প্রথমে কি? নিট বিক্রয় বের করেছি। নিট বিক্রয় থেকে কী বাদ দিচ্ছি? বিক্রিত পণ্য ব্যয় কত? 60,000। এটাকে আয় বলে। আয় থেকে যদি ব্যয় বাদ দেই তাহলে আমাকে কত টাকা রইল? 20,000 টাকা। তাহলে এখন 90 থেকে 60 বাদ দিলেই 6 × 30,000 টাকা।
এটাকে আমরা কি বলবো? মোট মুনাফা বলবো। কি মুনাফা বলবো? মোট মুনাফা। শুধু আমরা মোট মুনাফাটা সর্বশেষ নাম কি দিব? মোট মুনাফা। তাহলে মোট মুনাফা কীভাবে বের করলাম? তা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা বের করলাম। শুধু যারা আছি আমরা একটু পরিচালনা মুনাফা, এই বিষয়দায় বিবরণী 3টি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়। বোর্ড বইয়ের 143 পৃষ্ঠার মধ্যে 4-5 লাইন নিচে এটা লেখা আছে যে মোট মুনাফা নিট বিকল্প অর্থ থেকে বিক্রিত পণ্যর ব্যয়। যদি আমাদের বোর্ডে মোট মুনাফা আসে লিখব কি? বিষয়দায় বিবরণী। যদি আমাদের প্রশ্নের মধ্যে রয়ে পরিচালন মুনাফা আসে তা আমরা লিখব কি? বিষয়দায় বিবরণী। যদি পরীক্ষার মধ্যে আসে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে তবু আমরা লিখব কি? বিষয়দায় বিবরণী। শুধু আমাদের মোট মুনাফা খ নম্বরে আসতে পারে, পরিচালন মুনাফাও খ নম্বরে আসতে পারে, নিট মুনাফাও খ নম্বরে আসতে পারে। তা আমরা বোর্ড এক্সামে সবচেয়ে বেশি দেখতে পাই মোট মুনাফা আর নিট মুনাফা গ নম্বরে, এটা খ নম্বরে। যদি পরীক্ষায় পরিচালনা মুনাফা আসে তা আমরা লিখবো বিষয়দায় বিবরণী। তাহলে পরিচালনা মুনাফাটা কীভাবে বের করতে হয়? মোট মুনাফা থেকে ব্যবসায়ের পরিচালন ব্যয়। তাহলে কীভাবে বের করব? একই ঘর, মোট মুনাফা 30,000। এখন মোট মুনাফা থেকে ব্যবসায়ের কি ব্যয় বাদ দিব? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কাকে বলে? যে সমস্ত ব্যয় বা ক্ষতি পণ্য বিক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকে তাকে কি বলে? তাকে পরিচালন ব্যয় বলে। কি কি পরিচালন ব্যয়? বেতন, ভাড়া, বিজ্ঞাপন। আমি কিছু আইটেম লিখি। বেতন হতে পারে, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, উড়িন ইত্যাদি। 2,000 বা 4,000, কত হলো? 6,000। শুধু আমরা এখন কি বের করব? পরিচালন মুনাফা কিভাবে বের করা যায়? খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এটা বের করতে পারি যে মোট মুনাফা থেকে ব্যবসার কি বাদ দিব? পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বাদ দেয় তাহলে কি বের হলো? পরিচালন মুনাফা বের হলো। কি বের হলো? পরিচালন মুনাফা। এখন সর্বশেষের অঙ্কটির নাম কি? নিট মুনাফা। নিট মুনাফা কীভাবে বের করতে হয়? মোট মুনাফার সাথে ব্যবসার কি যোগ দিব? অন্যান্য আয় যোগ। অন্যান্য আয় মানে কি? কিছু আয় আছে ব্যবসায়িক ছাড়া যে আয় করা হয় তাকে কি বলে? অন্যান্য আয় বলে। যেরকম বিক্রয় কিন্তু অন্যান্য আয়ের মধ্যে পড়বে না। যেরকম আমি কিছু টাকা যদি ব্যাংকে ইনভেস্ট করি সে বিনিয়োগ করা বলা হয়। বিনিয়োগকে কি বলা হয়? বিনিয়োগ তো অ্যাসেট, কিন্তু বিনিয়োগের যে অতিরিক্ত টাকা পাই এটাকে বিনিয়োগের সুদ বলা হয়। ব্যাংকে টাকা আমানত রাখি এটাকে সঞ্চয়পত্রের সুদ বলা হয়। কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি এটাকে কি বলা হয়? অন্যান্য আয়। যেরকম শিক্ষার বিনিময়ে আর্ন করা, শিক্ষা নামে ইসলামী, এটাকে কিন্তু অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কমিশন প্রাপ্তি লিখতে পারি, বার্তা প্রাপ্তি লিখতে পারি, 4,000 লিখলাম 8,000। তাহলে আমরা কি মুনাফা? নিট মুনাফার সূত্র কীভাবে বের করবো? যে পরিচালন মুনাফার সাথে কি যোগ হবে? ব্যবসায়ের অন্যান্য আয় যোগ হবে। এখন অন্যান্য আয় থেকে আমরা কি বাদ দিব? ব্যবসায়ের অন্যান্য ব্যয় বাদ দিব। অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় বলতে কি? কিছু ব্যয় আছে ব্যবসায়িক ছাড়া যে ব্যয় করা হয় তাকে অন্যান্য ব্যয়। যেরকম ঋণের সুদ, ঋণের সুদ হতে পারে, ঋণের সুদ অন্যান্য ব্যয়। কিন্তু মূলধনের সুদও আমার টাকা নাই, পরের টাকা নিয়ে বিজনেস করি, কিন্তু বিনিময়ে কী দিতে হবে? টাকাও সুদও দিতে হবে। তাহলে মূলধনের সুদকে আমরা কি বলবো? এটাও আমরা অন্যান্য ব্যয় বলবো। 4,000, 8,000, সেই 24,000 রেজাল্ট আসলো। একে আমরা কি বলতে পারি? নিট মুনাফা। শুধু আমরা আজকে বিষয়দায় বিবরণীর 3টা ধাপ আমরা শিখলাম। প্রথম ধাপের নাম মোট মুনাফা, দ্বিতীয় ধাপের নাম পরিচালন মুনাফা, সর্বশেষ ধাপটির নাম কি? নিট মুনাফা। শুধু যারা আছি কিভাবে সৃজনশীল তৈরি হয়। এখন আমি যদি একটা অচিরে একটা সৃজনশীল তৈরি করতে পারি, পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
নিট বিক্রয়ের পরিমাণ। আসতে পারে খ নম্বরে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফার পরিমাণ। গ নম্বরে আসতে পারে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। নবম এবং দশম শ্রেণী যারা আছি, আজকের আর্থিক বিবরণীর দশম অধ্যায়ে আমরা 3টা ধাপ শিখাইলাম। 143 পৃষ্ঠাবদ্ধের নিয়ম সব লেখা আছে, মোট মুনাফা, পয়সা মুনাফা, নিট মুনাফা। তাহলে আমাদের বাড়ির হোমওয়ার্ক, বোর্ড বইয়ের এক্সাম 2 নং সৃজনশীলের মধ্যে লেখা আছে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খ নম্বরের মধ্যে লেখা আছে বিক্রিত পণ্য ব্যয় এবং নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো বা বিশদায় বিবরণী। বোর্ড বইয়ের হোমওয়ার্ক 2, 3, 4। এই বলে আমি আমার ক্লাসটা এখানেই সমাপ্ত করি। থ্যাংক ইউ সো মাচ।